আসসালামু আলাইকুম। আমি সাইদ মুনতাসির। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় গতি বা মোশন নিয়ে। আজকে আমি গতি অধ্যায়ের থিওরি পার্টটা কম্প্যাক্ট আকারে ক্লিয়ার করার চেষ্টা করব। এরপর ধাপে ধাপে ওই থিওরি রিলেটেড ম্যাথ প্রবলেমের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ। তো পদার্থবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে বলবিজ্ঞান, যেখানে বলের ক্রিয়াধীন বস্তুর স্থিতি ও গতি নিয়ে আলোচনা করা হয়। গতি কি, স্থিতি কি? গতির একদম সংক্ষিপ্ত সংজ্ঞা হচ্ছে, সাধারণ সংজ্ঞা হচ্ছে, সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তখন তাকে আমরা গতি বলি। আর স্থিতি হচ্ছে সময়ের সাথে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হবে না তখন তাকে আমরা স্থিতি বলি। তো গতি ও স্থিতি সম্পর্কে আরও ভালো জ্ঞান অর্জনের জন্য আমাদের প্রসঙ্গ কাঠামো নামে একটি জিনিসের সাথে পরিচিত হতে হবে। প্রসঙ্গ কাঠামো জিনিসটা কি? যে বস্তু বা পরিপার্শ্বের সাথে তুলনা করে আমরা অন্য বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করি তাকে প্রসঙ্গ কাঠামো বলে। ধরো, তোমার বাসার গেট থেকে তোমার স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। এখানে প্রসঙ্গ কাঠামোটা হচ্ছে তোমার বাসার গেট। তারপর ধরো তুমি একটা রাস্তায় দাঁড়ায় আছো, তোমার সামনে একটা গাড়ি যাচ্ছে। তোমার সাপেক্ষে কিন্তু গাড়িটা গতিশীল। তো এখন তোমার সাপেক্ষে তুমি হবে যে এখানে প্রসঙ্গ কাঠামো। তো প্রসঙ্গ কাঠামো জিনিসটা হতে হলে প্রসঙ্গ কাঠামোকে অবশ্যই স্থির হতে হবে, স্থির একটি বিন্দু হতে হবে। স্থির বিন্দু ছাড়া প্রসঙ্গ কাঠামো কল্পনা করা যাবে না। তো প্রসঙ্গ কাঠামোর ধারণা থেকে আমরা খুব সহজেই স্থিতি ও গতি এর সংজ্ঞা দিতে পারবো। যেমন, গতি সময়ের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন ওই বস্তুকে গতিশীল বা গতীয় বস্তু বলে, আর এই অবস্থান পরিবর্তনের ঘটনাকে গতি বলে। সংজ্ঞাটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো থেকে। অনুরূপভাবে স্থিতির ক্ষেত্রেও সেম, সময়ের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন আমরা ওই বস্তুটিকে কি বলবো? স্থির বস্তু বলবো, আর ওই অবস্থান ও পরিবর্তনের ঘটনাকে স্থিতিই বলবো। এরপর দেখো, একটি অনুধাবনমূলক প্রশ্ন এতে বেশি আসে। মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক। জিনিসটা দ্বারা কি বুঝাইছে? চলো আমরা সহজ উদাহরণের মাধ্যমে জিনিসটা বোঝার চেষ্টা করি। ধরো, তুমি আর তোমার বন্ধু পাশাপাশি বসে আছে। তোমরা কিন্তু বলতে পারবে একে অপরের সাপেক্ষে স্থির, কিন্তু আদৌ কি তোমরা স্থির? এই যে দেখো, সূর্যিমামার চারিপাশে পৃথিবী উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করছে। তো পৃথিবী তো কন্টিনিউয়াসলি গতিশীল। পৃথিবী তো ঘুরতেই আছে। তো তোমরা কি বলতে পারবে তোমরা স্থির? অনুরূপভাবে আরেকটু উদাহরণে আসি। ধরো, তুমি আর তোমার বন্ধু রাজশাহী যাচ্ছ। যেহেতু তুমি তোমার বন্ধু পাশাপাশি বসেছো, তাই তোমরা একে অপরের সাপেক্ষে স্থির। কিন্তু ভেবে দেখেছো তোমরা কি আসলে স্থির? তোমরা যখন ধানের ক্ষেতের মাঝখান দিয়ে যাচ্ছ, ভ্রমণ করছো, তখন মাঠে থাকা কৃষকের কাছে কিন্তু তোমরা গতিশীল। তাহলে বোঝাই যাচ্ছে গতি ও স্থির বিষয় দুটি সম্পূর্ণ আপেক্ষিক। আশা করি এই উদাহরণ দুইটার মাধ্যমে আমরা বুঝতে পারছি মহাবিশ্বের সকল গতি আপেক্ষিক, সকল স্থিতি আপেক্ষিক, এই লাইনটা। এবার আসো বিভিন্ন প্রকার গতি। বিভিন্ন প্রকার গতির মধ্যে একদম প্রথম যে গতিটা, সেটা হচ্ছে সরলরৈখিক গতি বা রৈখিক গতি। সরলরৈখিক গতি গতির একদম সবচেয়ে সহজ উদাহরণ। যদি কোনো বস্তুর গতি একটি সরলরেখার মধ্যে সীমাবদ্ধ থাকে, তখন ওই বস্তুর গতি হবে রৈখিক গতি বা সরলরৈখিক গতি। যেমন তুমি ট্রেনে চড়ছো, হয়তো ভ্রমণ করছো ট্রেন যখন যাচ্ছে ওটা একটি সরলরেখা বরাবর গতিশীল হচ্ছে, তখন আমরা ট্রেনের গতিকে বলতে পারবো সরলরৈখিক গতি। ঘূর্ণন গতি জিনিসটা কি? তোমরা যেখানে বসে আছো বা শুয়ে আছো তার উপরের দিকে একটু লক্ষ্য করো। গরমের দিনে এই জিনিসটি কথা আমরা সবচেয়ে বেশি স্মরণ করি। নিশ্চয় ধরে ফেলেছ আমি কি জিনিসটার কথা বলতেছি। ঠিকই ধরেছ, আমি ফ্যানের কথাই বলতেছি। একটু লক্ষ্য করে দেখবে, ফ্যান একটি কেন্দ্রে স্থির থেকে অনবরত ঘুরতে থাকে। তোমার হাতে দেওয়া ঘড়িটির ক্ষেত্রেও বিষয়টি লক্ষ্য রাখা যাবে, একই ঘটনা। এই ধর, আমি এখানে একটা চিত্র আঁকছি। চিত্রে একটি আঙ্গুলে একটা সুতা বেঁধে একটি বস্তুকে ঘুরানো হচ্ছে। ধরো এটা সমদূরবর্তীতে একটি বস্তুকে ঘুরানো হচ্ছে। এই বস্তুটার গতি হবে ঘূর্ণন গতি।
বোঝা গেছে? এরপর আসো চলন গতি। চলন গতিতে তোমরা তোমাদের বইয়ে একটি উদাহরণ দেখবে, প্লেন দিয়ে বুঝাইছে, আমি এখানে তীর চিহ্ন দিয়ে বুঝাইছি। চলন গতি হচ্ছে একই সময়ে একই দিক দিয়ে অগ্রসর হবে। হ্যাঁ, এই ধরো এটা হচ্ছে চলন গতি, একই সময়ে একই দিকে চলছে। আর এটা দেখো একই সময় গেলেও কিন্তু দিক ভিন্ন, কিন্তু এটার দিক একই দিকে যাবে, কিন্তু এটা দিক ভিন্ন বিধায় আমি এটাকে চলন গতি বলতে পারবো না। আর এটার দিক সোজা এবং একই সময়ে যদি যায় তখন এটাকে আমরা চলন গতি বলতে পারবো। এরপর আসো পর্যায়বৃত্ত গতি। কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে এর গতিপথের কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে, তবে সেই গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। এই যেমন সূর্য দেখো, পৃথিবী দেখো, সূর্যমামার চারদিকে প্রদক্ষিণ করছে একই দিক থেকে, ধরো এই বিন্দু আবার আসতেছে, আবার আসতেছে, আবার তো তখন আমরা এই বস্তুর গতিকে বলতে পারবো পর্যায়বৃত্ত গতি। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসারই কথা, পর্যায়বৃত্ত গতি আর ঘূর্ণন গতি কি সেম? হ্যাঁ, ঘূর্ণন গতি একটি বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি। কেন বলছি? ঘূর্ণন গতি দেখো, ঘূর্ণন গতি উদাহরণে আমরা দেখতেছি একটি নির্দিষ্ট বিন্দু বরাবর যাচ্ছে। ঘূর্ণন গতি আর পর্যায়বৃত্ত গতির মধ্যে ডিফারেন্টটা কি? ঘূর্ণন গতি কিন্তু সমদূরবর্তীতে হতে হবে। এই যেমন ফ্যানের উদাহরণ দিলাম আমি, ফ্যানটা কিন্তু একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে, সমদূরবর্তীতে ঘুরতেছে। এই তদ্রূপ এই উদাহরণটাও দেখো সমদূরবর্তী। কিন্তু দেখো পৃথিবী যখন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, কিন্তু পৃথিবী আর সূর্যের দূরত্ব সব সময় সমান না। ধরো এখানে এক রেডিয়াস, এখানে আরেক রেডিয়াস, অর্থাৎ আমরা জানি পৃথিবী সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে, কাজেই বৃত্তাকার না, উপবৃত্তাকার। বৃত্তাকার হলে এটা আর এটা সমান হতো, কিন্তু যেহেতু এখানে উপবৃত্তাকার কক্ষপথ, এই রেডিয়াস আর এই রেডিয়াস সমান না, তো আমরা এটাকে ঘূর্ণন গতি বলতে পারবো না, পর্যাবৃত্ত গতি বলতে পারবো। কিন্তু আমরা ঘূর্ণন গতিকে পর্যাবৃত্ত গতি বলতে পারবো। পর্যাবৃত্ত গতি সংজ্ঞায় কি? একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে বারবার যাবে। ঘূর্ণন গতির ক্ষেত্রেও দেখো একটা নির্দিষ্ট বিন্দু দিয়েই বারবার যায়, তো কাজেই আমরা বলতে পারবো ঘূর্ণন গতি একটি বিশেষ পর্যাবৃত্ত গতি। এবার আসো সরল ছন্দিত স্পন্দন গতিতে। এটাও এক প্রকার একটা পর্যাবৃত্ত গতির উদাহরণ। যেমন ধর একটা সরল দোলকের কথা চিন্তা করো, এটা একটা বব। সরল দোলকের পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে যাচ্ছে, বাকি অর্ধেক সময় এই নির্দিষ্ট দিকের বিপরীত দিকে যাচ্ছে। সরল দোলকের ছাড়াও আমরা একটা দোলনার কথাও চিন্তা করতে পারি, এই যে শিশুর দোলে দোলনার কথাও চিন্তা করতে পারি। সাম্য অবস্থা থেকে কোনো একটা নির্দিষ্ট দিকে যাবে, বাকি অর্ধেক সময় ওই নির্দিষ্ট দিকের বিপরীত দিকে যাবে। এটা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতি। আশা করি সরল ছন্দিত স্পন্দন গতি ক্লিয়ার হয়েছে। এবার আসো স্কেলার রাশি বা অধিক রাশি, ভেক্টর রাশি বা দিক রাশি। এই দুইটা রাশি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যে সকল রাশিকে প্রকাশের জন্য শুধু মানের প্রয়োজন হয় কিন্তু দিকের প্রয়োজন পড়ে না, সেই সকল রাশিকে বলবো আমরা স্কেলার রাশি। হ্যাঁ, এই যেমন ধরো তোমার বাসার গেট থেকে যে, আমি কিছুক্ষণ আগে উদাহরণ দিলাম, তোমার বাসার গেট থেকে যে তোমার স্কুলের দূরত্ব 5 কিলোমিটার, কিন্তু এটা কি আদৌ কি মানে তোমার স্কুলের দূরত্ব কি সঠিকভাবে জানা গেল? কোন দিক দিয়ে 5 কিলোমিটার? উত্তর দিকেও হতে পারে, দক্ষিণ দিকেও হতে পারে। এখানে দিকটা আমি নির্দিষ্ট করে দিই নাই বিদায় তোমার বাসা থেকে তোমার স্কুলের দূরত্ব সঠিকভাবে জানা যাবে না। যদি আমি বলি তোমার বাসার গেট থেকে তোমার স্কুলের দূরত্ব পূর্ব দিকে 5 কিলোমিটার, তখন হয়তো নির্দিষ্টভাবে জানা যাবে। কিন্তু কিছু কিছু রাশি আছে যেগুলোতে দিক উল্লেখ করতে হবে না, যেমন ভরকে আমরা 5 কেজি বলবো, কিন্তু দিকের প্রয়োজন আছে। অনুরূপভাবে দূরত্ব আর দ্রুতিও সেম। আর ভেক্টর রাশি হচ্ছে যে সকল রাশিকে দিক মানের সাথে দিকেরও প্রয়োজন হবে, সেই সকল রাশিকে বলা হবে ভেক্টর রাশি। এখানে আমি একটা নেমোনিকের মাধ্যমে সকল ভেক্টর রাশিকে একসাথে আনার চেষ্টা করছি। ভবের মানে ভরবেগ, আর বতে বেগ, আর সব বাসে প্রিয়তম প্রেমে। হ্যাঁ, এখানে এক একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করছি এই নেমোনিক দিয়ে। মোটামুটি তোমাদের যেসব ভেক্টর উদাহরণ আছে, ভেক্টর রাশির উদাহরণ আছে, এগুলা ক্লিয়ার হবে ইনশাল্লাহ। এটা মনে রাখার চেষ্টা করবে, এই এমসিকিউর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর ভেক্টর রাশিকে প্রকাশ করে এ দিয়ে, মনে করো একটি ভেক্টর রাশি, এর উপর একটা তীর চিহ্ন দিয়ে ভেক্টর রাশিকে প্রকাশ করে। এরপর আসো ভেক্টর রাশির মানকে প্রকাশ করে শুধু এ অথবা এই সিম্বলটা দিয়ে। তারপর আসি দূরত্ব আর সরণ জিনিসটা কি? এই যে আমি এখন একটা চিত্র আঁকলাম, ধর আমি থেকে যাত্রা শুরু করে আবার এই বিন্দুতে আসলাম, তো আমার বন্ধু থেকে জিজ্ঞেস করলাম আমার মোট সরণ কত।
হয়তো বন্ধু বলবে টুয়াইস পায়ার, ধরো এটার রেডিয়াস হচ্ছে 2 মিটার, তো বন্ধু বলবে টুয়াইস পায়ার, কিন্তু কখনোই না। এই যে সরণের একটা আমি সংজ্ঞা লিখে রাখছি, কোনো বস্তুর আদি ও শেষ অবস্থানের ন্যূনতম দূরত্ব বা রৈখিক দূরত্ব হচ্ছে সরণ। হ্যাঁ, ন্যূনতম। তো এখানে আমি বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার বিন্দুতে আসলাম, তো আদি বিন্দু যেটা, শেষ বিন্দুও সেটা, তো এখানে কাজে আমি সরণ শূন্য বলতে পারবো, কিন্তু আমার দূরত্বটা হবে ওই পরিধিটা, টুয়াইস পায়ার। এরপর আসে আরেকটু উদাহরণ দিই, যেমন আমি এ বিন্দু থেকে যাত্রা শুরু করলাম, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে এই পথে এই পথে এই পথে এই পথে এই পথে গিয়ে আমি বি বিন্দুতে আসলাম। তো আমার দূরত্ব কত, মনে করো এখান থেকে এতটুকু গিয়ে 5 কিলোমিটার গেলাম, তো আমার দূরত্বটা হবে এই 5 কিলোমিটার, আর সরণটা হবে আদি বিন্দু আর এই শেষ বিন্দুর কি রৈখিক দূরত্বটা হচ্ছে সরণ। আরেকটা উদাহরণ দিই, ধরো আমি এ থেকে বি বিন্দুতে গেলাম, আবার বি থেকে সি বিন্দুতে গেলাম, তো আমার এ থেকে বি বিন্দুতে মনে করো 3 কিলোমিটার গেলাম, আর বি থেকে সিতে মনে করো 4 কিলোমিটার গেলাম, তো আমার দূরত্বটা কি এই 3 আর 4, মোট 7, এটা হচ্ছে দূরত্ব। আর সরণটা হচ্ছে আদি বিন্দু আর এই শেষ বিন্দুর সংযোজককারী সরলরেখা। আমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করে এখানে 5টা নির্ণয় করতে পারবো। তো আমার এখানে সরণটা হচ্ছে 5 আর দূরত্বটা হচ্ছে 7। আশা করি এই 3টা উদাহরণের মাধ্যমে দূরত্ব আর সরণ জিনিসটা কি ক্লিয়ার হওয়া গেছে। এরপর আসে দ্রুতি। ধরা যাক রিমন 100 মিটার দূরত্ব 50 সেকেন্ডে অতিক্রম করে, তো 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, 2 মিটার। আর সাইন ওই সেম দূরত্ব 100 মিটার দূরত্ব আরও কম সময়ে অর্থাৎ 40 সেকেন্ডে অতিক্রম করে, এই 50 সেকেন্ডে অতিক্রম করে, এই 40 সেকেন্ডে অতিক্রম করে, তো নিশ্চয়ই বলা যাবে সাইনের দ্রুতিটা বেশি। তো দ্রুতির সূত্রটা আমরা বলতে পারি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, আর দূরত্বর মাত্রা হচ্ছে তোমার এল, আর সময়ের মাত্রা হচ্ছে টি, তো এটার দ্রুতির মাত্রা হচ্ছে এল টি ইনভার্স। এরপর আসো গড় দ্রুতি। গড় দ্রুতি জিনিসটা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিব। যদি কোনো গাড়ি ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় হচ্ছে 7 ঘন্টায় 350 কিলোমিটার যায়, হ্যাঁ, তো ওই গাড়ির গড় দ্রুতি হবে যে 350 অতিক্রান্ত দূরত্ব, যেটা মোটটি অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়, হ্যাঁ, 500 কিলোমিটার পার আওয়ার, 50 কিলোমিটার পার আওয়ার। এখানে গড় জিনিসটা আনার কারণ হচ্ছে আমার গাড়ি প্রতি ঘন্টায় যে 50 কিলোমিটার বেগে চলছে এমন কোনো কথা নেই, গাড়িটি কখনো এর চেয়ে আস্তেও চলতে পারে আবার জোরেও চলতে পারে, এই জন্য আমি গড় কথাটা আনছি, অর্থাৎ কিন্তু দুটোটাই সেম। আর এখানে গড় কথাটা আনার হচ্ছে গাড়িটা যে প্রতি ঘন্টায় যে 50 কিলোমিটার বেগে চলবে এমন কথা নেই, হয়তো আস্তেও চলছে আবার জোরেও চলতে পারে, এই জন্য আমি এখানে গড় দ্রুতিটা আনলাম। এরপর আসো তাৎক্ষণিক দ্রুতি। হ্যাঁ, ধরো তুমি মাস্টারপি কোনো বলের দ্রুতি জানতে চাও, এই জন্য তোমার তাৎক্ষণিক দ্রুতি জিনিসটা আনতে হবে। যে কোনো মুহূর্তের তাৎক্ষণিক বের করতে হলে অতি অল্প সময়ে, হ্যাঁ, খুব ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র সময়ে অতিক্রান্ত দূরত্ব জানতে হবে, তারপর সেই দূরত্বকে সময় দিয়ে ভাগ করে আমরা কি তাৎক্ষণিক দ্রুতিটা বের করতে পারবো। আশা করি দ্রুতি ক্লিয়ার হয়েছে। এরপর আসি বেগ। কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে তাই হচ্ছে বেগ। এখন মানে বেগ আর দ্রুতি আপাত দৃষ্টিতে একই মনে হলেও পদার্থবিজ্ঞানের ভাষায় মানে অথবা বৈজ্ঞানিক ভাষায় কিন্তু দুইটা একই নয়। বেগ আর দ্রুতি, বেগের সূত্র হচ্ছে তোমার দূরত্বকে সময় দ্বারা ভাগ দিলে কি বেগটা পাবো, অতিক্রান্ত সময় দ্বারা ভাগ দিলে বেগটা পাবো। এখন দ্রুতির ক্ষেত্রেও সেম, কিন্তু দ্রুতি আর বেগ আপাত দৃষ্টিতে সেম মনে হলেও দুইটা কিন্তু ভিন্ন। দ্রুতি কিন্তু স্কেলার রাশি, এখানে শুধু দিকটা মানটা নির্ণয় করলে হয়ে যাচ্ছে, কিন্তু আমার বেগের ক্ষেত্রে দিকটাও প্রয়োজন নির্ণয় করতে হবে। তো আমি মানে কি বৈজ্ঞানিক পরিভাষায় বেগ ও দ্রুতিকে সেম বলতে পারবো না, কারণ বেগের মানও লাগবে দিকও লাগবে। আশা করি বেগও ক্লিয়ার হয়েছে। এখন বেগের কয়েকটা ধরন, যেমন সমবেগ আছে বা সুষমবেগ, অসমবেগ আছে। যদি গতিশীল বস্তু বেগের মান ও দিক অপরিবর্তিত থাকে, মানে মান দিক অপরিবর্তিত আছে, মানও সমান আর দিকও মানে সেম, তখন আমি ওই বস্তুর বেগকে সমবেগ বলবো। আর সমবেগের ক্ষেত্রে মনে রাখবে ত্বরণ থাকবে না, ত্বরণ নেই। আর যদি মানে গতিশীল বস্তুর বেগের মান অধিক পরিবর্তন হয়, সময়ের সাথে যদি গতিশীল বস্তুর বেগের মান অধিক পরিবর্তন হয় তখন তাকে আমরা অসমবেগ বলবো। আর ত্বরণ কি, সময়ের সাথে বেগ যদি বাড়ে বেগ বৃদ্ধির হার হবে যে ত্বরণ, আর বেগ হ্রাসের হার হবে যে মন্দন।
আর সুষম ত্বরণ জিনিসটা সময়ের সাথে বেগ বৃদ্ধির হার যদি সমান হয় তখন তাকে আমরা সুষম ত্বরণ বলতে পারবো। আর অসম ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ বৃদ্ধির হার যদি সমান না হয় তখন তাকে আমরা অসম ত্বরণ বলবো। আমি এখানে একটা লেখচিত্রের মাধ্যমে এটা ক্লিয়ার করতে চেষ্টা করছি। এখানে বেগ বনাম সময় লেখচিত্রের মাধ্যমে আমি সুষম ত্বরণ, মন্দন, সমবেগ এগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। এই দেখো একটা রেখা, রেখাটা সময়ের সাথে বেগের পরিবর্তন কিন্তু সমান, এই রেশিওটা দেখো সমানভাবে পরিবর্তন হচ্ছে। কাজে আমি রেখাকে বলতে পারবো সুষম ত্বরণ। বি রেখার ক্ষেত্রে দেখো, বি রেখাতে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, বেগের পরিবর্তন হচ্ছে না, কাজে এখানে ত্বরণ নেই। যেহেতু ত্বরণ নাই, এটা সমবেগে চলতেছে। আবার সি বিন্দুতে লক্ষ্য করো, সি রেখাটা দেখো সুষম ত্বরণ, অর্থাৎ বেগের সাথে সময়ের পরিবর্তনটা কি সমান, বেগের পরিবর্তনের হার হচ্ছে সমান। তো বেগের পরিবর্তনের হার সমান হলে আমি তাকে কি বলছিলাম, সুষম ত্বরণ। আর ডি রেখাটা দেখো বেগের পরিবর্তন হ্রাস পাচ্ছে, বেগের পরিবর্তন হ্রাস হলে কি বললাম, মন্দন। হ্যাঁ, আর সমানভাবে হ্রাস করলে সুষম মন্দন। আশা করি সুষম ত্বরণ, মন্দন, ত্বরণ, সমবেগ এগুলা ক্লিয়ার হয়েছে এই লেখচিত্রের মাধ্যমে। এরপর আসো আমরা গতি সমীকরণে। গতির 4টি সমীকরণ আছে। বি সমান ইউ প্লাস এটি, বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এস সমান ইউ টি প্লাস হাফ এটি স্কোয়ার, এস সমান ইউ প্লাস বি বাই 2 ইন্টু টি। এই 4টা সমীকরণ হচ্ছে গতীয় সমীকরণ। এই 4টি সমীকরণ পরিচয় আমি এখানে দিয়ে দিছি। কোনটাকে কি বলে, ইউ হচ্ছে আদিবেগ, যেটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড, আর বি হচ্ছে শেষ বেগ, যেটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড ত্বরণ বা মন্দন, এটার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টি হচ্ছে প্রয়োজনীয় সময়, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, যার একক হচ্ছে মিটার। তো এই রিলেটেড আমরা ধাপে ধাপে সূত্র 1 সূত্র 2 দিয়ে পরবর্তী ক্লাসে আমরা ম্যাথ প্রবলেম, বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করব। এরপর আসি পড়ন্ত বস্তুর গতি। পড়ন্ত বস্তু গতি বলতে গেলে এটা এখন আমরা গতি অধ্যায়ের একদম লাস্ট মোমেন্টে চলে আসছি। এখন এটা বোঝার আগে তোমার দুইটা জিনিস সম্পর্কে জানা থাকতে হবে, অভিকর্ষ আর মহাকর্ষ। প্রথমে আমরা মহাকর্ষ সম্পর্কে জানব। এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে। যদি মানে কোনো পুরো মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের বস্তু একটি অপরটিকে আকর্ষণ করলে এটাকে আমরা মহাকর্ষ বলবো। যেমন গ্রহগুলোর মধ্যে আকর্ষণ, হ্যাঁ, গ্রহগুলোর মধ্যে একটি অপরটির আকর্ষণ, এটাও একটি মহাকর্ষের উদাহরণ। এখন অভিকর্ষ জিনিসটা হচ্ছে পৃথিবীর ভিতর দুটি জিনিসের মধ্যে আকর্ষণ। হ্যাঁ, ধর দুটি চুম্বক মিলে একটা আরেকটিকে আকর্ষণ করলো, কাছে চলে আসলো, এটা হচ্ছে অভিকর্ষ। আশা করি অভিকর্ষ আর মহাকর্ষ জিনিসটা ক্লিয়ার করতে পারছি। তো এখন একটা সূত্র আছে অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের, জি সমান স্মল জি সমান ক্যাপিটাল জি এম ডিভাইড বাই আর স্কোয়ার। এখানে জি হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর এম হচ্ছে পৃথিবীর ভর, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। এবার আসো কয়েকটা ডেটা তোমাদের জানতে হবে। যেমন মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর এর মান কম। যেমন পৃথিবী তো ধরো গোলাকার না, গোলাকার হলে তোমার পৃথিবীর ব্যাসার্ধ সমান হতো, কিন্তু এখানে মানে কমলা লেবুর মতো, পৃথিবীটা হচ্ছে কমলা লেবুর মতো। তো কোথাও ধরো ব্যাসার্ধ বেশি, কোথাও কম। ধরো মেরু অঞ্চলে ব্যাসার্ধ আর এর মান কম, তো আর এর মান কম হওয়াতে এই জি এর মানটা বেশি। এটা যত কম হবে এটা তত বেশি হবে, এটা যত বেশি হবে জি এর মানটা তত কম হবে। তো যেহেতু মেরু অঞ্চলে ব্যাসার্ধ আর এর মান কম, তাই জি এর মান বেশি। আর বিষুবীয় অঞ্চলে ব্যাসার্ধ আর এর মান বেশি, আরটা বেশি হলে এই জিএটা মানে অভিকর্ষ ত্বরণটা কম হবে। তো এরপর আসো 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর আদর্শ মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরা হয়। এটা হচ্ছে এমসিকিউ জন্য ইম্পর্টেন্ট। এরপর আসি পড়ন্ত বস্তুর সূত্রতে। বিজ্ঞানী গ্যালিলি 3টা সূত্র প্রদান করছে। হ্যাঁ, এই 3টা সূত্র নিয়ে আমি এখানে আলোচনা করব। তার আগে একটা জিনিস তোমাকে আইডিয়া দিই। ধরো তুমি একটি ইট আর আরেকটি তুলা নিলে, একসাথে দুইটাকে একটা ছাদ থেকে ফেলে দিলে, কোনটি মাটিতে আগে পড়বে? অবশ্যই ইটটি। কিন্তু গ্যালিলি বলতেছে এই ইট আর তুলা দুটোই মানে কি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, অর্থাৎ একই সাথে মাটিতে পড়বে। যেমন প্রথম সূত্র, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে, হ্যাঁ, বিনা বাধায় পড়ন্ত সকল বস্তুর সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। এটা বায়ুশূন্য হওয়া লাগবে অবশ্যই। তুমি যেখানে এক্সপেরিমেন্টটা করবে ওখানে বায়ুশূন্য হওয়া লাগবে, তখন তোমার ইট আর তুলা দুইটাই একসাথেই পড়বে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ বি প্রপোর্শনাল টু টি। তারপর
তৃতীয় সূত্র হচ্ছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিক টি স্কয়ার। এটা দিয়ে ধরো বিভিন্ন ধরনের এমসিকিউ আসবে, হ্যাঁ, অর্থাৎ এটার হচ্ছে গাণিতিক রূপ S1 S2 সমান T1 স্কয়ার ডিভাইড বাই T2 স্কয়ার। এরপর আসা পড়ন্ত বস্তুর সূত্র বলি, এগুলোও গতিসূত্রের মতো, কারণ কিন্তু এখানে কি ওখানে এর পরিবর্তে জি হবে আর এস এর পরিবর্তে এইচ হবে। আর যদি বড় নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে তোমার জিটা সবসময় নেগেটিভ পাবে। তার মানে সূত্রটা হয়ে যাবে আমার, এই সূত্রটার ফর্মেটটা হচ্ছে এস সমান ইউ টি মাইনাস হাফ জিটি স্কয়ার। অর্থাৎ কোনো বস্তু উপরে নিক্ষেপ করলে হবে সূত্রের ফর্মেটটা এরকম, আর হচ্ছে এটা হবে যে বি সমান ইউ মাইনাস জিটি, অর্থাৎ জিটা নেগেটিভ পাবে, অর্থাৎ বি স্কয়ার সমান ইউ স্কয়ার মাইনাস 2GS। এই সূত্রের ফর্মেটটা হয় এরকম। এগুলো কখন? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে। তো আশা করি আমি যতদূর পারছি কম্প্যাক্ট আকারে এই গতি অধ্যায়ের থিওরি পার্টটা ক্লিয়ার করার চেষ্টা করছি। ইনশাল্লাহ এরপর সুযোগ করলে ধাপে ধাপে আমরা এই থিওরি রিলেটেড ম্যাথ প্রবলেম ধরে সলভ করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।